শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল। কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দেখুন, সময় বদলাচ্ছে, ডিজিটালাইজেশন এসে দাঁড়িয়েছি আমরা, গ্লোবালাইজেশন এসে দাঁড়িয়েছি। যখন মডার্ন টেকনোলজি, 5G, AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইসব টার্মগুলো আসছে, পড়াশোনার মান বদলাচ্ছে, শিক্ষার ধরন বদলাচ্ছে, প্রশিক্ষণের ধরন বদলাচ্ছে। এই সময় দাঁড়িয়ে আর কোনো বিকল্প রাস্তা নেই, কারণ ডিগ্রি নিয়ে শুধুমাত্র হবে না, চাকরিও পেতে হবে। এটা আমাদের মাথায় ঢুকে গেছে, শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে, পড়ুয়াদের মাথায় ঢুকে গেছে, এবং অভিভাবকরা দিনের শেষে এটাই বলেন, তুই যেই কোর্সে ভর্তি হচ্ছিস, কতদিনে চাকরিটা পাবি বাবা, কত টাকার মাইনা পাবি বলতো, সংসারটা চলবে তো? একাধিক প্রশ্ন চলে মাথায় ঘোরে। আমাদের যারা পড়ুয়ারা, যারা শিক্ষার্থীরা, তাদের উপর চাপের সৃষ্টি হয়। তাই আজ আলোচনা করতেই হচ্ছে, পড়াশোনার অভিমুখ হোক উপার্জন নির্ভর। আলোচনা শুরু করব, আলাপ পর্বটা চটজলদি আরও একবার সেরে নিই। আমার সঙ্গে রয়েছেন জয়নুল হক, প্রধান শিক্ষক, জেমুয়া ভাদুয়ালা বিদ্যাপীঠ। আমার সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর স্বরূপ কুমার মিত্র, প্রিন্সিপাল, গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি। আমার সাথে রয়েছেন প্রফেসর সৌমেন্দু বিকাশ ত্রিপাঠী, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ক্যামেলিয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এবং আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর সমিত রয়, চেয়ারম্যান রাইস গ্রুপ, চ্যান্সেলর অ্যাডামাস ইউনিভার্সিটি। প্রথমে সৌমেন্দু বিকাশ ত্রিপাঠী বাবু, আপনার থেকে একবার জানার চেষ্টা করি, এই যে আমরা বলছি যে পড়াশোনার অভিমুখ হোক উপার্জন নির্ভর, বিভিন্ন কোর্স, এখন নতুন নতুন কোর্স আসছে, এবং ছাত্রছাত্রীরা বা পড়ুয়ারা প্রথমেই কোন কোর্সে আমাদের ইন্টারেস্ট আছে বা সেই কোর্সে কোন কোন সাবজেক্ট আছে, কি পড়ানো হয়, সেটা না জেনে আগে তারা জানতে চায় বা অভিভাবকরা জানতে চায় প্লেসমেন্ট কি, আমি কত টাকার প্যাকেজ পাবো। ডিগ্রি নয়, প্যাকেজের সংখ্যাটা এখন মাথায় গেঁথে গেছে। মানে ঠিক বলছি না ভুল বলছি? আপনি সমর্থন করেন? অ্যাকচুয়ালি কোনো প্যাকেজ নির্ভর করে একটা স্টুডেন্টের মধ্যে কী পরিমাণ এক্সপার্টাইজ আছে। একটা স্টুডেন্ট একদম কোনো পড়াশুনো করলো না, কিছু করলো না, তারপরে যদি দেখা গেল যে সে বলছে যে অ্যাটলিস্ট 10 লাখ টাকার প্যাকেজ না হলে আমি যাব না, তাহলে তো এখানে একটা ভুল করলো। তার জন্য যেটা দরকার, যে যখন ও পড়াশুনো করছে, ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস, থিওরি ক্লাস সব সঠিকভাবে করা দরকার আছে রেগুলার বেসিসে, এবং বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয় টাইম টু টাইম। ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এই জন্যই দরকার হয় যে আমাদের অ্যাকাডেমিক্স, আমাদের যে সিস্টেম আছে তার অ্যাকাডেমিক্স আর ইন্ডাস্ট্রি প্র্যাকটিসের মধ্যে একটা হিউজ ডিফারেন্স। তাহলে একটা ছেলেকে যদি এই দুটোর মধ্যে ব্রিজিং করতে হয়, তাহলে একটাই রাস্তা আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্টার্নশিপ, এই সমস্ত ফেসিলিটিগুলো আছে। যার জন্য আমরা দেখছি যে বিভিন্ন রকম গভর্নমেন্ট ইনিশিয়েটিভ এটাতে রয়েছে, যেরকম এআইসিটি অ্যাপ্রুভড যে ইনস্টিটিউশনস আছে তাদের ক্ষেত্রে এআইসিটি ইন্টার্নশিপ প্রোগ্রাম এই বছরই লঞ্চ করেছে, এবং যে সমস্ত স্টুডেন্টদের ডেটা আমরা আপলোড করছি বিভিন্ন ইনস্টিটিউশন থেকে, তারা কিন্তু ডিফারেন্ট ভালো সেক্টর থেকে কল পাচ্ছে ইন্টার্নশিপের জন্য। সেকেন্ড থিং হচ্ছে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম লঞ্চ হয়েছে, যেরকম আইটিআই, ডিপ্লোমা, এদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মার্চ 24-এ একটা প্রোগ্রাম লঞ্চ হয়েছে, ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম ফর আইটিআই অ্যান্ড ডিপ্লোমা স্টুডেন্টস। এটাতে তারা ইন্ডাস্ট্রিয়াল এক্সপোজার পাবে। এছাড়াও বিভিন্ন ভোকেশনাল কোর্স লঞ্চ করা হয়েছে, ভোকেশনাল কোর্স অ্যাজ পার এনইপি, ন্যাশনাল এডুকেশনাল পলিসি। ভোকেশনাল কোর্সগুলো জেনারেলি আমরা দেখতে পাচ্ছি যে এনইপিতে যেটা রেকমেন্ড করা হয়েছে ক্লাস 6 অনওয়ার্ডস। তার মানে কোনো একজন স্টুডেন্ট ক্লাস 6 অনওয়ার্ডস থেকে ট্র্যাডিশনাল স্টাডি পাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ
বিভিন্ন রকম জব ওরিয়েন্টেড ট্রেনিং পেয়ে যাচ্ছে। এছাড়াও রয়েছে পিবিএসএসডি, পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট। এটা থ্রু দিয়ে অনেক রুরাল এরিয়াতে অনেক সেট আপ আছে, যেখানে বিভিন্ন রকম ওয়েল্ডিং, ফিটার, প্লাম্বার, ইলেকট্রিশিয়ান বিভিন্ন রকম কোর্স করানো হচ্ছে। তো এই সব কোর্সগুলো যদি করে একটা স্টুডেন্টরা নিজেদেরকে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে এলিজিবল করে উঠতে পারে, তাহলে যে কোনো রকম স্যালারি দিতে ইন্ডাস্ট্রি রাজি আছে, যদি সে তার পার্টিকুলার লেভেল অ্যাচিভ করতে পারে। একেবারেই। আচ্ছা, এই জায়গা থেকে স্বরূপবাবু আপনার থেকে একটু জানার চেষ্টা করি যে উনি বিভিন্ন কোর্সের কথা বলছেন, যে কোর্সগুলো পাশ করে আমরা বিভিন্ন প্যাকেজ পেতে পারি, বা অভিভাবকদের যেটা চিন্তা থাকে যে প্লেসমেন্ট পাবে তো, ঠিকঠাক সুযোগ পাবে তো। এই চিন্তাগুলোর বাইরে গিয়ে যদি আমরা দেখি কর্মক্ষেত্রের জায়গায়, সেক্ষেত্রে কর্মক্ষেত্রের প্রতিটি পদক্ষেপে কি তাহলে প্র্যাকটিক্যাল শিক্ষাটাই শেষ কথা? দেখুন, এই প্র্যাকটিক্যাল কর্ম যে আমরা দেখেছি, যে যখন আমরা সিলেবাস বা কারিকুলাম তৈরি করতে চাই, তখন আমাদের কিছু জায়গায় গ্যাপ দেখা দেয়, যেটাকে আমরা বলি কারিকুলাম গ্যাপ। সেইটা আমরা কিভাবে পূরণ করি না, আমাদের যে স্টেক হোল্ডার্স বলি, আইদার আমাদের যে ছাত্রছাত্রী, যারা পাশ করা ছাত্র, যারা আমরা বলি অ্যালামনি, টুগেদার উইথ ইন্ডাস্ট্রি, যাদের রিলেটেড, যাদের অ্যাসোসিয়েটেড পার্টনার আছে, তারাও আমাদের বডির মেম্বার থাকেন, তারাও তাদের ফিডব্যাক দেয়। সেখান থেকে আমরা কারিকুলামটা সেইভাবে তৈরি করি যাতে আমরা করে ছাত্রছাত্রীদের সেইভাবে গ্রুমিং করতে পারি বা সেই স্ট্যান্ডার্ডে নিয়ে আসতে পারি, তাদের কম্পিটেন্স লেভেলসটা আমরা সেই জায়গায় বসিয়ে দিতে পারি, বা সেই জায়গায় তাদেরকে কম্পিট করার যে ধরনের চাহিদাগুলো থাকে। যেমন এখনকার ধরুন আমাদের যে চাহিদাটা বারেবারেই সবার মনে আসছে, যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সাইবার সিকিউরিটি, এই ধরনের যে প্রধান থ্রাস্ট এরিয়াগুলো আমরা বেছে নিচ্ছি, এইগুলো হঠাৎ করেই কারোর মনে আসেনি। এটা অনেক আগে থেকে যদি আমরা দেখি, যে টার্নিং মেশিন বলে একজন প্রথমে আবিষ্কার করা হয়েছিল, তখন সেটা এসছিল একটা নেসেসিটি থেকে। যখন কেউ তার নিজের ভাব প্রকাশ আরেকজনকে করতে চায়, তখন ছিল একটা কম্পিউটেশনাল মেশিন। সেই কম্পিউটেশনাল মেশিনটা হয়তো সেই ভাব প্রকাশটা করতে পারেনি, বা ইন্ডাস্ট্রির চাহিদা রেখে করতে পারেনি। তখন অ্যালান টার্নিং প্রথমে, ইনি ছিলেন ম্যাথামেটিশিয়ান, তারপর একটা কম্পিউটারের প্রথম অর্থের উনি আবিষ্কার করেছিলেন কিভাবে এটাকে রেকর্ড করে আমরা সেটাকে আমাদের ইন্ডাস্ট্রি ডিম্যান্ড অনুযায়ী সেটাকে প্রমোট করতে বা আমাদের ইন্ডাস্ট্রিকে চালিয়ে নিতে পারি। সেইভাবেই আমাদের ইন্ডাস্ট্রির ডিম্যান্ডটা যেভাবে আস্তে আস্তে বাড়ছে, তাতে আমরা যেটা প্রয়োজন, দ্যাট ইজ কল্ড স্কিল্ড প্রফেশনালস বা স্কিল্ড প্রফেশনাল ইন এভরি সেক্টর। অনেকেই বলছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে আমার সবার চাকরি চলে যাবে, সবার কিছু হয়ে যাবে। এইটা ধারণাটা এখনও পর্যন্ত স্ট্যাটিস্টিক্স বা অনুযায়ী বলা যেতে পারে এখনও ফুল প্রুফ নয়। যদিও আমাদের অ্যাকাডেমিশিয়ান হিসেবে আমাদের ছাত্রছাত্রীদের এটাই বলা উচিত যে তোমরা যে ধরনের, আমরা নর্মালি কী করি, উই ওয়ান্টেড গুড স্কিল্ড প্রফেশনালস ইন দ্যাট পার্টিকুলার ফিল্ড। অনেকগুলি কাজ একসাথে যদি আমরা মেশিনকে দিয়ে করাতে পারি, তাতে আমাদের কাজের সুবিধাটা অনেকটা হয়, যেটা অনেক সময় আমরা অ্যাজ এ হিউম্যান বিং সেই কাজটা অনেক সময় করে উঠতে পারি না, ডিউ টু সেভারাল ওয়ে অফ। আমায় যদি সারা রাত ধরে কাজ করতে বলে, সারা হপ্তাহ ধরে কাজ করতে বলে, আমি কি পারবো না? তখন মেশিন সেই কাজটা কিন্তু করে দিতে পারবে। সেই ক্ষেত্রে সেইটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমাদের সেই প্রয়োজনীয়তাটা আছে। সেই ধরনের মাইন্ডসেট তৈরি করতে হয়, সেই ধরনের এডুকেশনটা আমাদেরকে শিখতে হয়, কি করলে হয়। সেইটা করার জন্যে আমরা সেই ধরনের এডুকেশন কোথায় গেলে আমি পাবো বা কি পড়লে আমি পাবো, সেইটা আমরা যদি করতে পারি সবই ভালো হয়। যদি আমি স্ট্যাটিস্টিক্স দেখি, তাহলে দেখব যে ইঞ্জিনিয়ারিং সেক্টরের চাহিদাটা সারা ভারতবর্ষময় গত 2-3 বছরে অনেক বেড়েছে রাদার দ্যান অন্য সেক্টরগুলির চেয়ে। যদিও হেলথ সেক্টর বলুন, রিনিউয়েবল এনার্জি বলুন, এই জায়গাও চাহিদা আস্তে আস্তে আমাদের আরও বাড়ছে বা ডিম্যান্ডটা আরও বাড়বে। একেবারেই। থ্যাংক ইউ। সমিতবাবু, এই জায়গায় একবার জিজ্ঞাসা করি আপনার কাছে, যে আমরা যে আলোচনা করছি যে পড়াশোনার অভিমুখ হোক উপার্জন নির্ভর,
নাম পদবীর সাথে এক বা একাধিক ডিগ্রি আছে, তাতে তো সংসার চলবে না, সঙ্গে তো চাকরিটাও দরকার মানে সংসার টানার জন্য। সেক্ষেত্রে আপনি তাহলে সমর্থন করেন নিশ্চিত রূপে যে পড়াশোনাটা উপার্জন নির্ভরই হোক, মানে আমাদের আগে ভাবতে হবে যে আমরা কী নিয়ে পড়াশোনা করছি এবং তার ভবিষ্যৎটা কী, আমি দাঁড়াতে পারবো নাকি, অর্থাৎ আমি অর্থ উপার্জন করতে পারবো নাকি। দেখুন, গত কয়েক দশক ধরে পড়াশোনাটার অনেক পরিবর্তন হয়েছে, এবং এই যে পড়াশোনাটা যে পরিবর্তন হয় এটা একেবারে ডিরেক্টলি লিঙ্কড উইথ দ্য ইন্ডাস্ট্রি যা স্কিল লোক দরকার এবং যারা নিজেদেরকে প্রোডাক্টিভ করতে পারবে সেটার উপর নির্ভর করেই কিন্তু এই পড়াশোনার সিলেবাস এবং ডিমান্ডটা চেঞ্জ হয় এবং মানুষের পারপাসটাও চেঞ্জ হচ্ছে। আজ থেকে 20 বছর আগে ভারতীয় অ্যাথলিটদের একটা উদ্দেশ্য ছিল অলিম্পিকে যোগদান করাটাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ। এখন কিন্তু লাস্ট প্রায় 3-4টে অলিম্পিকে, যেগুলো অন্য দেশ অনেক আগের থেকে আরম্ভ করেছে, যে কিভাবে পদক জেতা যায় তার জন্য যে স্কিল, তার জন্য যে ট্রেনিং, কয়েকশো কোটি টাকা খরচ করে এটা কিন্তু করা হচ্ছে। ঠিক সেই রকমভাবে ডিগ্রি একজন মানুষকে লিডার হতে সাহায্য করে, ডিগ্রি একজন মানুষকে নলেজেবল হতে সাহায্য করে, কিন্তু সেই নলেজের যে অ্যাপ্লিকেশন ফিল্ডটা যেভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে সেখানে কিন্তু এই ডিগ্রির সাথে সাথে সেই পরিবর্তনটা ছেলেমেয়েদের মধ্যেও আমাদের আনা দরকার। বিদেশে অনেক বছর আগে অক্সফোর্ড, কেমব্রিজ, যত ভালো ভালো ইউনিভার্সিটি আছে, তারা যেমন ডিগ্রি দেয়, আবার ডিগ্রির পরে ওদের একটা পার্ট আছে ফিনিশিং স্কুল বলে। অ্যাকচুয়ালি এই ফিনিশিং স্কুলে বিভিন্ন ইন্ডাস্ট্রির ডিমান্ড অনুসারে যে স্কিলটা দরকার সেটাকে ট্রেনিং দেওয়া হয়। তাই ডিগ্রি একজন মানুষকে মানুষ হতে সাহায্য করে, ডিগ্রি লিডার হতে সাহায্য করে, কিন্তু সঙ্গে আমি কোথায় গিয়ে চাকরি করব সেটাও সাহায্য করছে। তবে এখন যেভাবে প্রাইভেট ইনস্টিটিউট এগোচ্ছে, শুধু আমাদের দেশ বলে নয়, সারা পৃথিবীতেই, এবং এডুকেশন এত কস্টলি হচ্ছে, স্বভাবতই বাবা মাদের একটা ধারণা থাকে যে আমার ইনভেস্টমেন্টের রিটার্ন কি। আর সেইখান থেকেই প্রশ্ন আসে যে আমার ছেলে চাকরি যখন পাবে তার সিটিসিটা কত হবে, তার স্যালারি স্কেলটা কি হবে। তাই এটা খুব কোয়াইট ন্যাচারাল, এবং আমার মনে হয় যে ভারতবর্ষের প্রতিটা ইনস্টিটিউটই এই ব্যাপারে খুব ওয়াকিবল, এবং তাদের ল্যাব থেকে আরম্ভ করে যে পরিবর্তনটা হচ্ছে, ধরুন 1970 থেকে ভারতবর্ষের সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সারা পৃথিবীকে ডমিনেট করলো, আমরা দেখতে পেলাম। সার্ভিস ইন্ডাস্ট্রিতে ভারতবর্ষ 1 নম্বর জায়গায় আসলো। তাহলে আমাদের স্কুল কলেজে যে পড়াশোনাটা হয় সেখান থেকে ডিগ্রি পাওয়ার পর তারা সারা পৃথিবীর সমস্ত সফটওয়্যার কোম্পানিতে নিজেদেরকে অ্যাডপ্ট করলো এবং শ্রেষ্ঠ বলে বিবেচিত করলো। তার জন্যই তো কি হচ্ছে, সার্ভিস ইন্ডাস্ট্রিতে ইন্ডিয়াতে এত ভালোভাবে এগোতে পারলো। তাই আমি বলবো ডিগ্রি হচ্ছে প্রাইমারি লক্ষ্য, অ্যান্ড সেকেন্ডারি অবশ্যই যে ডিগ্রিটা আমি পাবো সেই ডিগ্রি দিয়ে আমি উপার্জনক্ষম হতে পারবো নাকি, এটা কিন্তু আস্তে আস্তে ভীষণ প্রায়োরিটি পাচ্ছে। এবং সত্যিই তো আমি ডিগ্রি পাওয়ার পর যদি আমি প্রোডাক্টিভ না হই, আনপ্রোডাক্টিভ হই, এবং বিশেষ করে ভারতবর্ষের মতো দেশ যেখানে কিছুদিনের মধ্যে আমরা 150 কোটি মানুষে পৌঁছবো, সেখানে একটা বিরাট সংখ্যক ছেলেমেয়েরা হায়ার এডুকেশনে যাচ্ছে, অথচ আনপ্রোডাক্টিভভাবে ডিগ্রি পাওয়ার পর, এটা কোনো দেশের পক্ষেই সুবিধাজনক ব্যাপার নয়। কিন্তু সেই জন্যই এখন স্কিল এবং বিভিন্ন রকমের ট্রেনিংয়ের মধ্যেতে ডিগ্রির সাথে সাথে ওটাতে আমরা অনেক বেশি যত্নবান হয়েছি। একেবারেই। আচ্ছা জয়নুল বাবু, এই জায়গায় যেমন স্যাররা বলছেন যে আমাদের মার্কেটের ডিমান্ড অনুযায়ী আমাদের কোর্সের মধ্যে চেঞ্জ এবং শিক্ষার ধরনটা বদলাতে হবে। স্কুল লেভেলের কথা যদি আমরা বলি, সেক্ষেত্রে তো স্কুলের পরিকাঠামোর দিকেও নজর দেওয়াটা উচিত। মডার্ন সায়েন্স ল্যাব, লাইব্রেরিকে আধুনিক করা সেই দিকে, এবং পাঠ্যক্রম বা পাঠ্যসূচি কী হবে, শিক্ষকদের ভূমিকাটাও তো অত্যন্ত জরুরি সেই জায়গায়। অবশ্যই। প্রথমে ধন্যবাদ নিউজ 18 বাংলাকে। এর আগের একটাও আমাদের 1 বছর আগে শিক্ষাই সম্পদে আমি ছিলাম, এবার আবার এখানে আসতে পেরেছি, এই জন্য ধন্যবাদ। এবার শিক্ষার অভিমুখ উপার্জন নির্ভর। তো এখানে উপার্জনটা, এখানে যেগুলো শুনলাম অন্যান্য প্যানেলিস্টে বললেন যে একটাই ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথামেটিক্স, এটা নয়। কিন্তু আমি বলি শিক্ষা অবশ্যই আগেও ছিল। আপনি ধরুন যারা পড়াশোনা করতো, আমি অনেক আগে ধরুন যখন এখানে ছিল না, যারাই পড়াশোনা করতো তাদের একটা লক্ষ্য ছিল, কেউ টিচার হবে, কেউ উকিল হবে,
গ্র্যাজুয়েট হয়ে আইএএস হবে, WBCS হবে, সবাই প্রত্যেক দিন ছিল। এবং ধরুন কেউ লেখক শিল্পী হলো, সবাই তো উপার্জনের জন্যই যে করে, সবার তো একটা টার্গেট থাকে। এই টার্গেটটা নতুন কিছু না। এবারে কি হয়েছে, এখন সময়টা হয়েছে কি খুব কর্পোরেটাইজেশন হয়েছে আর স্পেশালাইজেশনের যুগ এসছে। অবশ্যই আগে ধরুন আপনি সাংবাদিক, হয়তো আপনি অনেক বয়সে ছোট, আগে আমাদের বয়সে যারা সাংবাদিকতা পড়তে হতো না, মাস্টার্স করে মোটামুটি তারা সাংবাদিক, এবং খুব বড় বড় লোক আছে যারা এই জায়গায় কিন্তু আপনার নাম করেছে। এখন সাংবাদিকতায় কেস আছে, তার কোর্স ডিপ্লোমা আছে, তার মাস্টার্স আছে, গ্র্যাজুয়েশন আছে। এবং ইভেন রিসেপশনিস্ট, আপনি হসপিটালের রিসেপশনিস্ট আলাদা, আবার হোটেলের রিসেপশনিস্ট তার আলাদা কোর্স, হসপিটাল ম্যানেজমেন্ট, অনেক নাম গাল ভরা নাম দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু অবশ্যই আমি বলছি না এগুলো না, এগুলো স্কিল্ড। এটা সুবিধা কি হচ্ছে, ধরুন যে হোটেল ম্যানেজমেন্টে রিসেপশনিস্টে কাজ করে বা ব্যাক অফিসে যে কুকিংয়ে কাজ করে, তারা স্কিল লেবার পেয়ে যাচ্ছে। এটা কোর্সটা করলে সুবিধে অবশ্যই দরকার। এবং আমাদের এত বড় ওয়ার্ক সুবিধা অবশ্যই সত্যি, আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হওয়া উচিত এমপ্লয়মেন্ট যে দিতে হবে। এমপ্লয়মেন্টটা বিভিন্নভাবে হতে পারে, সেটা ITI হতে পারে, জব বেস ট্রেনিং। আমরা ভারতবর্ষ কি গান্ধীজির দেশ, এখন আমরা এটা অনেক অন্য নাম বলছি। গান্ধীজি কিন্তু প্রথমেই বলেছিল যে লার্ন অন হোয়াইল ইউ লার্ন, এবং ওয়ার্ক এডুকেশন। আপনি একটু আগে বলছিলেন ওয়ার্ক এডুকেশন শুধু মেয়েদের, তা নয়, ওয়ার্ক এডুকেশন সবাই, ছেলেরাও করে কিন্তু। হ্যাঁ, ACPWD সোশ্যালি ইউজফুল প্রোডাক্টিভ ওয়ার্ক সবাই করে। তো এই কাজটা কিন্তু আমাদের, ধরো আমরা স্কুলে পড়েছি ওয়ার্ক এডুকেশন, আমাদের কালি তৈরি, সাবান তৈরি শেখাতো, সেখান থেকেও অনেকে করেছে। ACPWটা রয়েছে, কিন্তু আমি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বলছি, অ্যাডিশনাল কোর্সের ক্ষেত্রে তো অ্যাডিশনাল ওয়ার্ক না, এডুকেশনটা মেয়েদেরকে দেওয়া হতো। আমরা কিন্তু 84 মাধ্যমিক, আমাদের কিন্তু কম্পালসারি ওয়ার্ক এডুকেশন ছিল, আমাদের কম্পালসারি পরীক্ষা ছিল। তো যাই হোক, তো এটা আমি বলছি, এখানে ফিজিক্যাল এডুকেশন আমাদের কম্পালসারি ছিল। এখন আমি শিক্ষকতা করছি 20 বছর। আমি অ্যাকচুয়ালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমি এয়ারফোর্সে অ্যারোনটিক্স ইঞ্জিনিয়ারিং কাজ করতাম, কিন্তু আমার শিক্ষকতায় ইচ্ছা বলে আমি এখানে এসেছি। আমি ওই জগৎটাও দেখেছি। আপনি দেখুন এখন ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং আছে, কিছু কি লাগে, সিম্পল গ্র্যাজুয়েট লাগে, IAS লাগে। দেখুন যারা IAS হোক বা ব্যাংকিং টপ অফিসার আছে, দেখুন সব ইঞ্জিনিয়ারিং সেক্টর। আমি জানি আমার ছেলে ব্যাংকে চাকরি করে, আমি দেখি ও একটাই কমার্স গ্র্যাজুয়েট, ও কমার্স পড়েছে, পেয়েছে। বাকি সব কেউ TCS-এ কাজ করতো, কে কগনিজেন্টে কাজ করতো, মানে বড় বড় কোম্পানিতে কাজ করতো, এবং তারা IIT NIT থেকে পড়াশোনা করা। তারা এখানে আসছে কারণ জব সিকিউরিটি চাই, ওসব জায়গায় জব সিকিউরিটি ছিল না। তো পড়াশোনার অভিমুখটা উপার্জন নির্ভর আমাদের ভারতবর্ষে খুবই দরকার। সেই জন্য এই যে ভোকেশনাল কোর্স, স্যার বলছেন এই ভোকেশনাল কোর্স খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভোকেশনাল কোর্স কাজ শিখতে হবে বিভিন্নভাবে। আমি বলছি এখন ধরুন আমি একটা স্কুলে শিক্ষকতা করি খুব প্রান্তিক এলাকায়, দুর্গাপুরের পাশে। তো আমি ওটাই চেষ্টা করছি ছেলেদের কিছু করতে হবে, কারণ আমার এলাকার ছেলেদের বা মেয়েদের ছেলেদের কী হয়, 9-10-এর পরই ওখানে একটাই কাজ, দুঃখের হলেও সত্যি, যে ওরা সবাই কাজে লেগে যায়। কী কাজ? রং মিস্ত্রির যে একটা, আমরা দুর্গাপুরে যারা জিজ্ঞাসা করবেন, রং মিস্ত্রি, রাজমিস্ত্রি, এই দুর্গাপুর এলাকা ওরাই সাপ্লাই, ওই গ্রামটা সাপ্লাই করে। 18,000 লোকের বাস, 7টা পঞ্চায়েত মেম্বার, এরকম একটা গ্রাম। আর মেয়েদেরকে দিয়ে দিতে হবে যে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দাও, এটা একটা কনসেপ্ট ছিল। তো আমি 5 বছর ওখানে গিয়ে, কারণ আমি বিশ্বাস করি শিক্ষা কখনো সমাজ থেকে বহির্ভূত হতে পারে না। তো আমাকে ওই জায়গাটা ধরতে রয়েছে। ছেলেদেরকে আমি বলেছি ওটা তো যে কেউ করে, ওটা কোনো স্কিল লেভেল লাগে না, রং করা বা রাজমিস্ত্রি করা স্কিল লাগে, তো অন্যটা চেষ্টা করা ITI। এবং দুঃখে মানে খুব আনন্দের বিষয়, এবারে আমি 80% ছেলেকে আমার যারা HS পাস করেছে তাদেরকে আমি ITI বা অন্য কোনো জায়গায় ভোকেশনাল কোর্সে ভর্তি করতে ইন্সপায়ার করেছি যে অন্য জায়গায় যায়। আমি মহামারী যখন আমরা কাটিয়ে উঠেছি, তারপরে বোধহয় ছবিটা বদলেছে। আমি আসবো আবার আপনার কাছে, সোরাই ট্রেনিং, সোরাই আর্ট একটা ওয়ার্কশপ হচ্ছে, সেখানে আমাদের মেয়েরা যা কাজ করছে, এবং আমি খুব বিশ্বাস, আমি 17টা মেয়েকে পাঠিয়েছি সেখানে। আমি বিশ্বাস যে ওরা এই কাজটা করে একটা জায়গায়, মানে এডুকেশন, দেখুন এবছর দেখছেন আপনি, দেখুন গত বছরও ছিল, এবছরও ছিল, এখনও বোধহয় মোর দ্যান 35% ডিগ্রি কোর্সে ভর্তি হয়নি, জেনারেল কোর্সে। কেন ভর্তি হবে? জব নেই। এইটা আমাদের অবশ্যই টার্গেটটা এভাবে করতে হবে। উপার্জন আগেও ছিল, এখন আরো বেশি হয়েছে বিভিন্ন প্রাইভেট কলেজ, এখন বিভিন্ন টেকনিক্যাল কোর্স এসেছে, ম্যানেজমেন্ট কোর্স এসেছে। স্বরূপবাবু, এই জায়গা থেকে তো আপনার কাছে একবার জিজ্ঞাসা করবো, যেমনটা উনি বলছেন যে ডিগ্রি কোর্সে ভর্তি, সেখানে আসন সংখ্যা খালি থাকছে, কারণ মহামারী কাটিয়ে ওঠার পর আমরা দেখেছি ছবিটা কোথাও না কোথাও একটু বদলেছে। টেকনিক্যাল কোর্স, ম্যানেজমেন্ট কোর্সের প্রতি পড়ুয়ারা, শিক্ষার্থীরা একটু, মহামারী নয়, জব নেই তো আপনার এই সেক্টরে, জব নেই। আপনি যেন হোয়াইট কলার জব আমরা বলি, কিন্তু তারপর আমরা দেখছি যে এখন কোভিড পর আমরা দেখছি যে এই মানে স্পেসিফিক এই কোর্সগুলোর পেছনে, মানে ম্যানেজমেন্ট কোর্স বলুন বা টেকনিক্যাল কোর্স বলুন, এইসব কোর্সের দিকে আগ্রহ বেশি বেড়েছে শিক্ষার্থীদের। এবং যেহেতু এইসবের দিকে আগ্রহটা বেশি বেড়েছে, আমরা দেখেছি যে অভিভাবকরা শুধুমাত্র দেখবেন যে কোন ইনস্টিটিউটে প্লেসমেন্ট কত, ব্যাস আমি এটা দেখে আমি ভর্তি করিয়ে দিলাম। কোথাও না কোথাও কি অভিভাবকরা ভুল করছেন সেটা? কারণ আর কোন কোন বিষয় তাহলে নজর দেওয়া উচিত যদি অভিভাবকরা শুধুমাত্র প্লেসমেন্ট রেকর্ড দেখে একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বিচার করেন? প্রথমেই আমি বলি
আমি কিছু ছাত্রছাত্রীকে দেখেছি যাদের পড়াশোনাটা হয় ভালোবাসা থেকে বা অনেক সময় প্যাশন থেকে। আমি কিছুদিন আগেই আমার কলেজে একটি ফান্ডিংয়ের জন্যে অ্যাপ্লাই করছিলাম গভর্নমেন্টকে। তখন আমি একটি ছাত্রকে ডেকে জিজ্ঞেস করলাম যে তুমি আমাকে একটা 3 মিনিটের একটা ভিডিও তৈরি করে দিতে পারবে? সে বললো স্যার আমি পারবো। আমি শুটিং করলো, আমার কলেজে যা যা ফেসিলিটি যা যা রিকোয়ারমেন্ট ছিল সেটা দিয়ে ও দেখলাম খুব সুন্দর করে আমার কলেজে যা যা অ্যাসেটস এবং যেগুলো দেখাতে হয় আমার ফান্ডিং পাওয়ার জন্যে সেটা খুব সুন্দর করে করে দিল। আমি বললাম যে তুমি এটা কোথা থেকে শিখলে? বললো স্যার আমি এটা আমার নিজের ভালোবাসা থেকে শিখেছি। মানে ও নিজের একটা প্রচেষ্টা আছে, ও আইটি স্টুডেন্ট, মুবারক বলে আমি নামটাই বললাম, মুবারক। ও আমার সাথে রাত 7:30 8টা পর্যন্ত কাজ করলো, করে সেটা করে খুব সুন্দর করে একটা এস্টাবলিশ করলো এই জায়গায়। তা আমি বলবো শুধুমাত্র আমি চাকরি পাবো বলে কেউ যদি পড়াশোনা করে, প্রথমে সেই জায়গাটা সে প্রথমে তার সাবজেক্টের প্রতি সে ভালোবাসাটা আনতে হয়, তারপর চাকরি অটোমেটিক্যালি তার কাছে আসবে। শুধুমাত্র চাকরি নয়, যেমন আমি যে স্কুল থেকে বা যে কলেজ থেকে পাশ করেছি সেখানে আমার যে বন্ধুবান্ধবরা অনেক ভালো জায়গা হায়ার লেভেলে, তারা অনেক বিদেশে অনেক জায়গায় এস্টাবলিশড, কিন্তু আমি শিক্ষকতায় এসেছি কেন আমার এটা ভালো লাগে বা আমার দিনের শেষে একজন ছাত্রকে কিছু দিয়ে সে যদি আমার ছাত্র আমার চেয়ে যদি কোনো একটা বড় উচ্চতর জায়গায় যদি প্রতিষ্ঠিত হতে পারে, তার চেয়ে সাফল্য আমার চেয়ে সেই আনন্দটা আমার মধ্যে আসে। সেই জায়গা থেকে আমি সেটা অনুভব করি বলে আমি শিক্ষকতায় এসেছি। বা অনেক সময় অনেক কিছু ছোট হাতের কাজ করতে তার সুবিধা হয়। সেই ক্ষেত্রে আমরা দেখি, আমরা অনেকেই এখন যে কথাটা আমার সবার মধ্যেই আছে, যেটা দ্যাট ইজ কল স্টার্ট আপ বা সেলফ সাস্টেনেবল। আমি নিজে থেকে আমার নিজের ছোট পুঁজি দিয়ে, বা আমরা অনেক সময় অনেক সংস্থা আছে যারা এই ফান্ডিংটা করায়, সে আইদার কোনো তার আইডিয়া সেল আউট করে বা কোনো একটা তার কারিগরি শিক্ষা থেকে কোনো একটা মডেল বা ডিসপ্লে সেটা করে সে সেল আউট করে, যাতে আমরা অনেক সময় বলি ইঞ্জিনিয়ারিং ল্যাঙ্গুয়েজে টেকনোলজি ট্রান্সফার। সেখান থেকে সে কমার্শিয়ালাইজড হয় এবং সেটা সংখ্যাটা হয়তো কম, কিন্তু সেই জায়গাটা কিন্তু তাতে একজন চাকরি অন্য কাউকে দিতে পারছে, সেই জায়গাটা গড়ে আসে। সেই জন্য আমাদের গভর্নমেন্ট ইনিশিয়েটিভ কিন্তু অনেক বেড়েছে। এখন স্টার্ট আপের জন্য প্রত্যেকটা ইনস্টিটিউটকে এগিয়ে আসতে বলছে। শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টর বা ম্যানেজমেন্ট সেক্টর নয়, আমি অনেক জেনারেল কলেজের অধ্যাপক এবং অধ্যাপিকার সাথে জড়িত আছি, তাদের সাথেও আমি কথাবার্তা বলি, তাদের সাথেও আমাদের কোলাবোরেটিভ অ্যাপ্রোচ আছে, যাদের সাথে এই ধরনের প্রচেষ্টাগুলো আমরা আস্তে আস্তে তৈরি করছি এবং ভবিষ্যতে এটা আরও উচ্চতর জায়গায় পৌঁছবে। স্বরূপবাবু বলছিলেন, সৌমেন্দুবাবু, যে শুধুমাত্র চাকরি পাবো বলে পড়াশোনা সেটা হওয়াটা একেবারেই কাম্য নয়। আমরা আলোচনা করছি যে পড়াশোনা হোক উপার্জন নির্ভর, কিন্তু এই যে বিভিন্ন শিক্ষার্থীদের এখন দেখা যাচ্ছে, পড়ুয়াদের দেখা যাচ্ছে চাকরি পাবো তাই জন্য শুধুমাত্র পড়াশোনা, কোথাও না কোথাও সাবজেক্টের প্রতি আগ্রহ থাকছে না, ইন্টারেস্ট থাকছে না, একেবারে পুঁথিগত মানে একেবারে ঘাড় গুজে পড়াশোনা করছেন, গিয়ে উগড়ে দিচ্ছে, মার্কস পাচ্ছে, প্লেসমেন্ট দেখছে। এই যে পুরো স্ট্রাকচারটা, সেটা কি ভবিষ্যতের জন্য সঠিক পদক্ষেপ? সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে এখনও একটা সিস্টেম আছে, কোনো একজন ডাক্তার ভাবেন তার ছেলে বা মেয়ে ডাক্তার হবে, একজন ইঞ্জিনিয়ার ভাবেন তার ছেলে মেয়ে ইঞ্জিনিয়ার হবে, একজন লয়ার ভাবেন তার ছেলে বা মেয়ে লয়ার হবে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আমার মতে তো ঠিক নয়। কারণ একটা ছাত্রের নিজস্ব কিছু ইচ্ছে থাকতে পারে, নিজস্ব কোনো সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে পারে। এই যে চাপিয়ে দেওয়া, এই চাপিয়ে দেওয়ার থেকে হয়, কারণ এই জিনিসটা এই জন্যই হয় যে আমরা দেখছি ইনিশিয়ালি একজন ডক্টর বা একজন ইঞ্জিনিয়ার বা একজন লয়ার একটা হাই এন্ড স্যালারি নিয়ে কোথাও জয়েন করলো, হোয়ারএজ কোনো একজন স্টুডেন্ট হয়তো সিম্পলি গ্র্যাজুয়েশন করতে চায়, গ্র্যাজুয়েশন করে সে হয়তো কোনো প্রশাসনিক পোস্টে যেতে চায়। তো সেক্ষেত্রে কী হচ্ছে যে হয়তো একটু টাইম বেশি লাগছে, কারণ আমরা জানি এখনও আমাদের যা সিস্টেম আছে 10+2+4 করলেই আমরা একজন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ফেলছে, অ্যাজ ওয়েল অ্যাজ 10+2+5 করলে অলমোস্ট MBBS ডিগ্রি কমপ্লিট হয়ে যাচ্ছে। লয়ের ক্ষেত্রে কখনো 3 বছর, কখনো 5 বছর, কোর্সটা অনুযায়ী ভ্যারি করছে। তো
এক্ষেত্রে হয়তো ডিউরেশন একটু বেশি লাগবে। একজন গ্র্যাজুয়েশন করলো, তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিল, ইনিশিয়ালি হয়তো কোনো ব্যাংকের ক্লার্কশিপে দিল, কোয়ালিফাই করলো, তারপরে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তার কিন্তু অনেক বেটার জায়গাতে যাওয়ার স্কোপ আছে। কারণ ইভেন ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে কেউ ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অবধিও হয়ে যেতে পারে, কিন্তু সেই টাইমটুকু তাকে দিতে হবে। তার উপরে যদি কিছু চাপিয়ে দিই, এটা ভালো স্যালারি পাবি, এখানে অ্যাডমিশান নিয়ে নে, এটা রেজাল্ট কিন্তু খুব ভালো হয় না, এবং লং রানে আমরা ওই ক্যান্ডিডেটার সাফল্য দেখতে পাই না। একেবারেই। সমিতবাবু, এই জায়গা থেকে একেবারে শেষ প্রশ্ন করছি আপনাকে, এই প্যানেলটা এবার শেষ করবো, একেবারে সময় শেষ। এই যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে, অনেকে বলছে যে ব্যাঙের ছাতার মতন শিক্ষা প্রতিষ্ঠান গজিয়ে উঠছে, মানে যখন আমরা উপার্জন নির্ভর পড়াশোনা করছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আমাদের রাজ্যে আছেন, তার মধ্যে অনেকে আবার সমালোচনা করছেন যে শুধুমাত্র বাণিজ্যিক মুনাফার জন্য এই শিক্ষা প্রতিষ্ঠান বাণিজ্যিক উদ্দেশ্যে করা হয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে কি, আসলে কি তাহলে দৃষ্টিভঙ্গিটা বদলাতে হবে? মানে আমরাই তো বোধহয় কোথাও না কোথাও পার্থক্য করি যে ধনী পরিবারের পড়ুয়া নাকি গরিব পরিবারের পড়ুয়া, মানে এই যে সমভাবে পড়ুয়াদেরকে না দেখা, দৃষ্টিভঙ্গিটাও তাহলে বদলানো দরকার যখন আমি উপার্জন নির্ভর পড়াশোনা করছি। দেখুন, সারা পৃথিবীতে যত ভালো ইউনিভার্সিটি আছে বা ইনস্টিটিউট আছে, ফান্ডেড বাই দ্য প্রাইভেট। আজকে সারা পৃথিবীর যারা রিসার্চ বেশি করছে, এবং ভারতবর্ষেও আমরা দেখতে পাই অন্য রাজ্যে যে সমস্ত ইউনিভার্সিটি খুব ব্রিলিয়েন্ট রেজাল্ট করছে, ফান্ডেড বাই দ্য প্রাইভেট। এই ধারণাটা কিন্তু একদম ঠিক নয় যে ফান্ডেড বাই দ্য প্রাইভেট মানেই হচ্ছে আমরা প্রচুর টাকা পয়সা নেওয়া হয় সেই ইনস্টিটিউট থেকে, আর ফান্ডেড বাই দ্য গভর্নমেন্ট মানেই হচ্ছে ওখানে সব ফ্রি। এডুকেশন যদি ডিস্টেন্স হয়, তাহলে ফ্রি এডুকেশন নেবার পরও যে ডিগ্রিটা, সেই ডিগ্রিটা কিন্তু ডিস্টেন্স হয়। আর যে সমস্ত ইনস্টিটিউট রয়েছে ফান্ডেড বাই দ্য প্রাইভেট, তারাও কিন্তু চায় যে খুব বেস্ট ট্যালেন্ট অ্যাকুইজিশন চায়, এবং সেইখান থেকে প্রচুর পরিমাণ কিন্তু আমরা স্কলারশিপ দিই ভালো ছেলেমেয়েদের পাবার জন্য। তাই ধনী দরিদ্র বলে নয়, যা সত্যি ট্যালেন্ট আছে, যে এটাকে ফেস করতে পারে এবং খবর রাখে, তাদের পড়াশোনার খুব সুযোগ রয়েছে। কিন্তু আমি যেটা বলতে চাই যে এই যে বিশেষ করে পশ্চিমবঙ্গে যেটা স্যার বললেন যে অনার্স পড়াটা একদম বন্ধ হয়ে গেছে, তার অন্যতম কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা জানেন যে অনার্স পড়া মানেই শুধু স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড কলেজ সার্ভিস কমিশন। কিন্তু আমরা যদি সাউথ ইন্ডিয়া এবং নর্থ ইন্ডিয়া দেখি, যে ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে ফিজিক্স পড়ছে, কেমিস্ট্রি পড়ছে। আপনারা জানবেন যে যারা এখন ভ্যাকসিন তৈরি করছে, এই মুহূর্তে ভারতবর্ষ সবথেকে বড় প্রডিউসার অফ দ্য ভ্যাকসিন কোভিডের পরে, তারা জানে যে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা প্রেসিডেন্সি কলেজ এবং বেশ কিছু কলেজের কেমিস্ট্রিটা ভালো পড়তো ছেলেমেয়েরা। তারা হন্যে হয়ে পশ্চিমবঙ্গে আসছে যে কেমিস্ট্রি পাস করা ছেলেমেয়ে আমরা পাবো নাকি, অথচ অন্য রাজ্যের ছেলেমেয়েরা কেমিস্ট্রি নিয়ে পড়ছেন এবং তারা কিন্তু ওই ভ্যাকসিন বা কি হচ্ছে ওই ধরনের প্রোডাকশন সেন্টারে জয়েন করছে। এগুলো নিয়ে যদি আমরা ছেলেমেয়েদের ওয়াকেবল করতে পারি, ফিজিক্স পড়া মানে স্কুল সার্ভিস কমিশনে শুধুমাত্র চাকরি নয়, কিন্তু ফিজিক্স পড়া মানে আজকে স্পেস ট্যুরিজমের প্রচুর ছেলে মেয়ে এখনও কি হচ্ছে ওই সমস্ত কোম্পানিতে চাকরি করছে, ফিজিক্স পড়ে নিয়ে ওখানে কীভাবে ডিজাইন হবে সেখানে চাকরি করছে। স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, কমার্স, এগুলো কিন্তু আগামী দিনে ওটা যেটা বললেন যে কমার্সে বেশিরভাগ ক্ষেত্রে ফিনান্সিয়াল ইনস্টিটিউট দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ার আসছে। অ্যাকচুয়ালি এটা ভারতবর্ষে প্রথম নয়। আমরা যদি ইউএসএতে দেখি, ফিনান্স মার্কেটে অ্যাকচুয়ালি 98% হচ্ছে বিটেক ইঞ্জিনিয়াররা কাজ করে, তাহলে সেটা হচ্ছে আমাদের দেশেও আসবে। কিন্তু আমরা ছেলেমেয়েদের এবং যে কলেজগুলো শুধুমাত্র অনার্স পড়াতো, কিন্তু সময়ের সাথে সাথে যে পরিবর্তন, সেই পরিবর্তনকে তারা বুঝতে পারেননি। তারা যদি আজকে বায়োটেকনোলজি আনতেন, তারা যদি আজকে ফরেন্সিক সায়েন্স আনতেন, তারা যদি আজকে সাইবার ল আনতেন, তারা যদি কি আছে যে জিও ইনফরমেটিক্স আনতেন, তাহলে কিন্তু ছাত্র রয়েছে। আমাদের রাজ্যের ছেলেমেয়েরা প্রতি বছর যে হাজার হাজার ছেলেমেয়ে বাইরে যাচ্ছে পড়তে, দ্যাট ইজ দ্য অন্যতম রিজনস হচ্ছে যে আমরা আধুনিক যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিছুদিন আগেও ভাবতে পারতাম না। কিন্তু আনফর্চুনেটলি পশ্চিমবঙ্গে প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট ইনস্টিটিউট আসাটা আরম্ভ হয়েছে 12 বছর আগে, যেটা অন্যান্য স্টেটে আরম্ভ হয়েছিল 30 বছর আগে। আজকে কিন্তু 12 বছর পরে যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো এসছেন অ্যান্ড কলেজগুলো এবং স্কুলগুলো নিজেদের যেভাবে পরিবর্তন করেছে, তাতে কিন্তু আজকে ফরেন্সিক সায়েন্স পশ্চিমবঙ্গে পড়ানো হয়, আজকে জিও ইনফরমেটিক্স পশ্চিমবঙ্গে পড়ানো হয়, বায়োটেকনোলজি পশ্চিমবঙ্গে পড়ানো হয়।
আমাদের ছাত্রছাত্রীদের যদি এটা ওয়াকেবল করতে পারি, যে ডিগ্রি একটা পাওয়া উদ্দেশ্য, একদম। সঙ্গে তোমাকে কিছু মডার্নাইজ হতে হবে। যে ইন্ডাস্ট্রি বা যে পড়াশোনাটাই মডার্নাইজেশন না হয়েছে সে কালক্রমে হারিয়ে গেছে। এটা খুব স্বাভাবিক একদমই। ন্যাচারাল ড্রেথ। একদমই, মানে আমাদের পরিকাঠামোটার দিকে আমাদের, মানে আমরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি না বেসরকারি সেটা দেখে, মানে সেটা দেখা বা বিচার করার সময় নয়। আমাদের করতে হবে যে আধুনিক কোর্স কি এবং সেই কোর্সের সঙ্গে আমরা তাড়াতাড়ি, অর্থাৎ কোন পথে সাফল্য মিলবে সেটার দিকেও কিন্তু নজর দেওয়াটা অতটাই জরুরি, যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে ভারসাম্যটাও বজায় থাকবে। শিক্ষাই সম্পদ, লেটস স্টাডি ইন বেঙ্গল, কো-প্রেজেন্টেড বাই কেরিয়ার করতে তোমার পাশে আছে জেআইএস ইউনিভার্সিটি। ভর্তি হতে অ্যাপ্লাই করো জেইটি 2024-এ। Dream placement with a package of 1 crore. Transform with Adamas. ক্যামেলিয়া গ্রুপ অফ ইনস্টিটিউশনস, পাওয়ার্ড বাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।